আরেকটা হলো সিক্রেটরি সিস্টেম। কালেক্টিং সিস্টেম হলো কালেক্টিং টিউবিউল, রেনাল পেলভিস, ইউরেটার, দে আর কল্ড কালেক্টিং সিস্টেম। আর কিডনি যে মূল স্ট্রাকচার, মূল যে নেপ্রন, দিস ইজ কল্ড সিক্রেটরি সিস্টেম। এই সিক্রেটরি সিস্টেমটা কোথা থেকে আসে একটু জেনে রাখি। সেটা হলো আমরা যদি একটু দেখি, সেটা হলো মেটানেপ্রিক ব্লাস্টেমা। দেখেন 63 পেজে নিচের দিকে দেখেন লেখা আছে মেটানেপ্রোস। 63 পেজের নিচের দিকে লেখা আছে মেটানেপ্রোস। এই মেটানেপ্রোসে দেখেন লেখা আছে মেটানেপ্রিক ব্লাস্টোমা। মেটানেপ্রিক ব্লাস্টোমা, এই মেটানেপ্রিক ব্লাস্টোমা থেকেই কিডনির সিক্রেটরি সিস্টেমটা তৈরি হয়। কোন সিস্টেমটা? সিক্রেটরি সিস্টেম। কোন সিস্টেম তৈরি হবে? সিক্রেটরি সিস্টেম। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এইখানে আসেন, এইখানে আমরা চলে আসি আমাদের 66 পেজে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। 66 পেজে রিপ্রোডাক্টিভ সিস্টেম, শুরুতে একটা বক্স দেওয়া আছে হোমোলোগাস। এটা আপনারা পড়তে চাইলে পড়বেন, না পড়লে কোনো ক্ষতি নেই। আপনাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের ডান পাশের পেজে ইনফিনিট স্টার ডিসেন্ট অফ টেস্টিস। ইনফিনিট স্টার ডিসেন্ট অফ টেস্টিস, ইনফিনিট স্টার। খুব সহজ করে বলবো, অনেক কথা এখানে আছে। আমরা যেহেতু বারবারই বলি, আসলে আমাদের শীটগুলো তৈরি করা হয় মেইন বই নির্ভর হয়ে। আমরা চেষ্টা করি আপনাদেরকে মেইন বই ফ্লেভার দেওয়ার জন্য, সেই জন্য অনেক সময় আমাদের দেখা যায় থিওরিটিক্যাল কিছু কথা এখানেও তুলতে হয়। বাট আসলে এই কথাটা হয়তো আমাদের খুব সহজ করে 4 লাইনে আমরা লিখতে পারতাম, কিন্তু তারপরে আমরা চেষ্টা করি আপনাদের যাতে মেইন বইয়ের ফ্লেভারটা দেওয়া এবং আপনাদেরকে কনফিডেন্ট রাখার জন্য। তো ডিসেন্ট অফ দ্য টেস্টিস এখানে অনেকগুলো কথা আছে, এখানে অনেকগুলো কথা আপনি রিডিং পড়বেন। ফ্যাক্টরস কন্ট্রোলিং ডিসেন্ট অফ দ্য টেস্টিস, আপনার নামগুলো জানতে হবে। গুবারনিকুলাম টেস্টিস, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার, ইন্টারঅ্যাবডোমিনাল টেম্পারেচার, আর্টস ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক, আনকার্লিং অফ দ্য ফিটাস কাপ, এই জায়গাগুলো আমাদের জানতে হবে। মোস্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো গুবারনিকুলাম টেস্টিস। এরপরে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার, ইন্টারঅ্যাবডোমিনাল টেম্পারেচার, ইন্টারনাল অবলিক, আর্চিং অফ দ্য আনকার্লিং অফ দ্য ফিটাল কার্ভ, এই জায়গাগুলো এখানে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি একটু চিন্তা করি, এইখানে এই যে ডিসেন্ট অফ দ্য টেস্টিসে আমাকে হেল্প করছে কারা? আমি কয়েকটা ফ্যাক্টরের নাম বললাম। এই ফ্যাক্টরগুলো যদি কোনো কারণে কাজ না করে তখন কি হবে? আনডিসেন্ডেন্ট টেস্টিস। এখানে দুইটা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে, একটা হলো আনডিসেন্ডেন্ট টেস্টিস আর একটা হলো একটোপিক টেস্টিস। ঠিক আছে, নর্মাল পাথওয়ে যখন আমাদের ইন্টারাপ্টেড হয় সেটাকে আমরা বলবো আনডিসেন্ডেন্ট, আর যখন নর্মাল পাথওয়ের বাইরে যাবে তখন সেটাকে আমরা বলবো একটোপিক। প্রথমে ফার্স্ট মান্থ, এমব্রায়োলজিক্যালি ফার্স্ট মান্থ আমার এখানে পেশেন্টের টেস্টিস তার ডেভেলপমেন্ট শুরু হলো। ঠিক আছে, সেকেন্ড মান্থে তার ডিসেন্ট শুরু হবে। সেকেন্ড মান্থে কী হবে? ডিসেন্ট শুরু হবে। থার্ড মান্থে সে চলে আসবে আইলিয়াক ফোসাতে। কোথায় চলে আসবে? আইলিয়াক ফোসাতে। ফোর্থ মান্থে সে চলে আসবে ডিপ ইনগুনাল রিংয়ে। কোথায় আসবে? ডিপ ইনগুনাল রিং। ফিফথ, সিক্স, সেভেন্থ এই সময়টা সে পার করে ইনগুনাল ক্যানেল। 8 মান্থে সে চলে আসে সুপারফিশিয়াল ইনগুনাল রিংয়ে। কোথায় চলে আসবে? সুপারফিশিয়াল ইনগুনাল রিংয়ে। তারপর 9 মান্থ বা এট দ্য এন্ড অফ প্রেগনেন্সি সে চলে আসবে তার নর্মাল পজিশনে। ঠিক আছে, বটম অফ দ্য স্কোটাম। তাহলে আমি যদি দেখি, খুব সহজ করে বললাম যে এমব্রায়োলজিক্যালি ডেভেলপমেন্ট শুরু হচ্ছে ফার্স্ট মান্থে, সেকেন্ড মান্থে তার ডিসেন্ট শুরু হচ্ছে, থার্ড মান্থে সে কোথায় আসছে? আইলিয়াক ফোসাতে। ফোর্থ মান্থে কোথায় আসছে? ডিপ ইনগুনাল রিং। ফিফথ, সিক্স, সেভেন্থ এই সময়টা সে থাকছে ইনগুনাল ক্যানেলে। 8 মান্থে সে চলে যাচ্ছে আমাদের 8 মান্থে সে চলে যাচ্ছে সুপারফিশিয়াল ইনগুনাল রিং। আর 9 মান্থ বা এট দ্য এন্ড অফ প্রেগনেন্সিতে সে তার নর্মাল পজিশনে চলে আসছে। এই যে এইখান থেকে শুরু করে খুব সহজ একটা সুন্দর পাথওয়ে দেখালাম, দিস ইজ নর্মাল পাথওয়ে অফ টেস্টিস। এর কোথাও যদি টেস্টিস আটকে যায় এটাকে আমরা বলবো আনডিসেন্ডেন্ট টেস্টিস। এই পাথওয়ের বাইরে হেড টু টো যেখানেই থাকবে সেটাকে আমরা বলবো একটোপিক টেস্টিস। সেটাকে বলবো একটোপিক টেস্টিস। সেটা হতে পারে রুট অফ দ্য পেনিস, হতে পারে পেরিনিয়াম, হতে পারে থাই, হতে পারে ডিপ পেরিনিয়াল স্পেস, যেখানে থাকুক সেটাকে আমরা কি বলবো? একটোপিক টেস্টিস। ওকে, একদম সহজ করে বলে ফেললাম। এরপরে আসেন আমরা কিছু ফ্যারেঞ্জিয়াল আর্স পাউস অ্যান্ড ক্লেপ্ট পরীক্ষার জন্য আপনাদের ইনফিনিট স্টার ফ্যারেঞ্জিয়াল আর্স পাউস ক্লেপ্ট, যেটা আপনারা পরীক্ষায় পড়েন এবং আপনারা এটা পারেন, কিন্তু এটা আপনাদের পরীক্ষায় আরও ভালো করে পড়তে হবে, আরও ভালো করে জানতে হবে। ফ্যারেঞ্জিয়াল আর্স পাউস ক্লেপ্ট আপনাদের যিনি হেড নেক পড়ায় উনিও পড়ায়, তারপরও আমি এমব্রায়োলজিক্যালি আমাদের এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই আমি এটা বলি। ফ্যারেঞ্জিয়াল আর্স পাউস ক্লেপ্ট মনে রাখতে হবে সহজ করে। প্রথম কথা হলো ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফ্যারেঞ্জিয়াল আর্চ হলো 5টা, 1 2 3 4 6, 1 2 3 4 6, সহজ করে বলছি, সহজ করে মনে রাখবেন। প্রথম আর্চ, প্রতিটা আর্চের একটা করে নার্ভ কম্পোনেন্ট থাকে, একটা করে আর্টারি থাকে, একটা মাসকুলার কম্পোনেন্ট থাকে, একটা আমাদের কার্টিলেজিয়াস কম্পোনেন্ট থাকে। প্রথম আর্চ, সহজ কথা ফার্স্ট আর্চ। ফার্স্ট আর্চকে আমরা বলি ম্যান্ডিবুলার আর্চ, কারণ এইখানে নার্ভ সাপ্লাই হলো ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। প্রথম কথা ফার্স্ট আর্চ হলো ম্যান্ডিবুলার আর্চ। হলো ফার্স্ট আর্চের মাসল কোনগুলো? মাসল অফ মেস্টিকেশন। মাসল অফ মেস্টিকেশন আমাদের টেম্পোরালিস, ম্যাসেটর, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটেরাল টেরিগয়েড প্লাস অ্যান্টিরিয়র ভেলি অফ
anterior valley of digastric, mylohyoid, tensor tympani, tensor valley palatini. তাহলে ফার্স্ট আর্সের মাসল কারা? ফার্স্ট আর্সের মাসল হলো মাসল অফ ম্যাস্টিকেশন। মাসল কম্পোনেন্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আর্টারি কম্পোনেন্ট। তাহলে মাসল কম্পোনেন্টে আমরা বললাম মাসল অফ ম্যাস্টিকেশন। মাসল অফ ম্যাস্টিকেশনের মধ্যে আপনি কী কী পেলেন? ম্যাসেটর, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগেট, ল্যাটারাল টেরিগেট। এর চেয়েও গুরুত্বপূর্ণ চারটা যে এক্সট্রা নাম, সেই চারটা কী কী? anterior valley of digastric, mylohyoid, tensor tympani, tensor valley palatini. Anterior valley of digastric, mylohyoid, tensor valley palatini, tensor tympani. Anterior valley of digastric, mylohyoid, tensor valley palatini, tensor tympani. তাহলে ফার্স্ট আর্সের আপনি মাসল জেনে গেলেন, ফার্স্ট আর্সের নার্ভ পেয়ে গেলেন। ফার্স্ট আর্সে আমাদের কিছু কার্টিলেজিনাস কম্পোনেন্ট থাকে, একটা কার্টিলেজিনাস কম্পোনেন্ট মনে রাখতে হবে, সেটা হলো মেকেলস কার্টিলেজ। একটা কার্টিলেজিনাস কম্পোনেন্ট মনে রাখতে হবে, সেটা হলো মেকেলস কার্টিলেজ। একটা কার্টিলেজিনাস কম্পোনেন্ট মনে রাখতে হবে, সেটা হলো মেকেলস কার্টিলেজ। তাহলে ফার্স্ট আর্স আমরা জেনে গেলাম, ফার্স্ট আর্স হলো আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ সাপ্লাই দিবে এবং তার কম্পোনেন্ট হলো মাসল অফ ম্যাস্টিকেশন প্লাস অ্যান্টিরিয়র ভ্যালি অফ ডাইগেস্টিক, মাইলোহায়োইড, টেনসর টিম্পানি, টেনসর ভ্যালি প্যালাটিনি। কার্টিলেজের মধ্যে আমাদের একটা মনে রাখতে হবে, সেটা হলো মেকেলস কার্টিলেজ। হয়ে গেল। পরীক্ষার জন্য ইনফিনিট অর মোর দ্যান ইনফিনিট স্টার হলো সেকেন্ড আর্স। সেকেন্ড আর্সের অনেকগুলো নাম, ফেসিয়াল আর্স, হায়োয়েড আর্স। ফেসিয়াল আর্স বলা হয় তার নার্ভ অনুসারে, সেকেন্ড আর্সের নার্ভ সাপ্লাই হলো ফেসিয়াল নার্ভ। তাহলে মাসল কম্পোনেন্ট সোজা হয়ে গেল আপনাদের জন্য। ফেসিয়াল নার্ভ কাকে সাপ্লাই দিবে? মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আমাদের যতগুলো মাসল আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন করে থাকে, ফেসে যতগুলো মাসল আছে তাদের সাপ্লাই কে দিচ্ছে? তাহলে ফেসিয়াল নার্ভ। কোন আর্স? সেকেন্ড আর্স। এছাড়া এক্সট্রা কয়েকটা মাসল কম্পোনেন্ট আছে যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি কি? পোস্টেরিয়র ভ্যালি অফ ডাইগেস্টিক, স্টাইলোহায়োইড, স্টোবেডিয়াস। 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 মনে রাখতে হবে। ঠিক আছে। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো কার্টিলেজিনাস কম্পোনেন্ট বা লিগামেন্টাস কম্পোনেন্ট। এখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। স্টাইলয়েড প্রসেস, স্টাইলোহায়োইড লিগামেন্ট, রিক্টার্স কার্টিলেজ, স্টাইলয়েড প্রসেস, কারণ ফেসিয়াল নার্ভের সাথে এই স্টাইলয়েড প্রসেস, স্টাইলোহায়োইড লিগামেন্টের রিলেশন আছে। স্টাইলয়েড প্রসেস, স্টাইলোহায়োইড লিগামেন্ট, রিক্টার্স লিগামেন্ট। আর মনে রাখতে হবে হায়োয়েড বোনের একটা গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে আসে, এই জন্য এই আর্সের আরেক নাম হায়োয়েড আর্স। আপার পার্ট অফ দ্য হায়োয়েড বোন অ্যান্ড লেজার কর্নু, আপার পার্ট অফ হায়োয়েড বোন অ্যান্ড লেজার কর্নু, আপার পার্ট অফ হায়োয়েড বোন অ্যান্ড লেজার কর্নু। কোথা থেকে আসবে? সেকেন্ড আর্স থেকে আসবে, মনে রাখতে হবে। তারপরে আর্সগুলো সোজা থার্ড আর্স বা গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর্স, থার্ড আর্স বা গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর্স। একটা মাত্র মাসল, স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল। আর কার্টিলেজিনাস কম্পোনেন্ট হলো লোয়ার পার্ট অফ হায়োয়েড বোন অ্যান্ড গ্রেটার কর্নু, লোয়ার পার্ট অফ হায়োয়েড বোন, গ্রেটার কর্নু। ফোর্থ অ্যান্ড সিক্সথ দুইটা হলো ভেগাস, দুইটাই ভেগাস। ফোর্থ আর্সে সাপ্লাই আসবে হলো সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, সিক্সথ হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ফোর্থ আর্সের ক্ষেত্রে আমাদের যদি মাসল চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের হলো ইন্ট্রিনসিক মাসল অফ ফ্যারিংস প্লাস ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েড পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। ফোর্থ আর্সের মাসল হলো আমাদের মাসল অফ ফ্যারিংস প্লাস ক্রিকোথাইরয়েড। সিক্সথ আর্সের হলো মাসল অফ ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। আর ফোর্থ এবং সিক্সথ আমাদের নেকের যতগুলো কার্টিলেজ আছে, থাইরয়েড কার্টিলেজ থেকে শুরু করে অ্যারিটেনেড, কিউনিফর্ম, সবগুলো কার্টিলেজ তৈরি করবে। তাহলে আমি যদি সহজ করে বলি, ফার্স্ট আর্সের নার্ভ কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড আর্স কি? ফেসিয়াল নার্ভ। থার্ড আর্স কি? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ফোর্থ আর্স সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সিক্সথ আর্স হলো আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। মাসকুলার কম্পোনেন্ট কি? ফার্স্ট আর্সের মাসকুলার কম্পোনেন্ট যদি আমি মনে রাখি, তাহলে হলো মাসল অফ ম্যাস্টিকেশন প্লাস অ্যান্টিরিয়র ভ্যালি অফ ডাইগেস্টিক, মাইলোহায়োইড, টেনসর ভ্যালি প্যালাটিনি, টেনসর টিম্পানি। সেকেন্ড আর্সের কি? মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, পোস্টেরিয়র ভ্যালি অফ ডাইগেস্টিক, স্টাইলোহায়োইড অ্যান্ড স্টোপেডিয়াস। তারপরে আমি যদি চিন্তা করি আমাদের থার্ড আর্সের ক্ষেত্রে, থার্ড আর্সের মাসল কি? আমাদের স্টাইলোফ্যারেঞ্জিয়াস। ফোর্থ আর্সে কি? ফোর্থ আর্স হলো মাসল অফ ফ্যারিংস প্লাস ক্রিকোথাইরয়েড। সিক্সথ আর্সে কি? মাসল অফ ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। কার্টিলেজিয়াস কম্পোনেন্টের মধ্যে যদি আমি চিন্তা করি, ফার্স্ট আর্সের কার্টিলেজিয়াস কম্পোনেন্ট হলো মেকেলস কার্টিলেজ। সেকেন্ড আর্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে স্টাইলয়েড প্রসেস, স্টাইলোহায়োইড লিগামেন্ট, রিক্টার্স কার্টিলেজ। অ্যান্ড গুরুত্বপূর্ণ জিনিস হলো হায়োয়েড বোনের আপার পার্ট অ্যান্ড লেজার কর্নু। থার্ড আর্সে হলো লোয়ার পার্ট অফ হায়োয়েড বোন অ্যান্ড গ্রেটার কর্নু। আর ফোর্থ এবং সিক্সথ মূলত আমাদের নেকের বাকি কার্টিলেজগুলোকে তৈরি করে। থাইরয়েড কার্টিলেজ মূলত ফোর্থ আর্স থেকে আসে, বাকি কার্টিলেজগুলো সিক্সথ আর্স থেকে আসে। তাহলে খুব সহজে আমরা ফ্যারেঞ্জিয়াল আর্টসগুলো জেনে গেলাম। এই ফ্যারেঞ্জিয়াল আর্টসের আবার একটা করে আমাদের আর্টেরিয়াল কম্পোনেন্ট থাকে, একটা করে আর্টেরিয়াল কম্পোনেন্ট থাকে, যেটাকে আমরা বলি অ্যাওর্টিক আর্টস। এটা একটু নামটা জানতে হবে, 5টা সিরিয়ালে। এটা আমি বলবো সিরিয়ালে মনে রাখার জন্য। ফার্স্ট আর্টস সবার উপরে ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি হলো টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড। তাহলে ফার্স্ট আর্টস ম্যাক্সিলারি, সেকেন্ড আর্টস স্টোপেডিয়াল, মিডল এয়ার ক্যাভিটিতে থাকে। ফার্স্ট আর্টস ম্যাক্সিলারি, সেকেন্ড আর্টস স্টোপেডিয়াল। থার্ড আর্টস হলো কমন ক্যারোটিড অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড। থার্ড আর্টস হলো কমন ক্যারোটিড অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড।
4th are subclavian and arch of aorta, 6th are হলো pulmonary arteries, ductus venosus, arteriosus। তাহলে ফার্স্ট আর্চ উপর থেকে যদি আমি সবার উপরে maxillary artery, সেকেন্ড আর্চ স্টেপেডিয়াল আর্টারি, থার্ড আর্চ কমন ক্যারোটিড অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড, ফোর্থ আর্চ সাবক্লেভিয়ান অ্যান্ড আর্চ অফ আয়োটা, আর সিক্সথ আর্চ হলো আমাদের এইখানে নেকে যদি আমাদের চিন্তা করি পালমোনারি আর্টারিজ অ্যান্ড ডাক্টাস আর্টেরিয়াসাস। তাহলে ফার্স্ট আর্চকে ম্যাক্সিলারি আর্টারি, সেকেন্ড আর্চকে স্টেপেডিয়াল আর্টারি, থার্ড আর্চকে কমন ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড, ফোর্থ আর্চকে আর্চ অফ আয়োটা অ্যান্ড সাবক্লেভিয়ান, সিক্সথ আর্চকে পালমোনারি আর্টারিজ অ্যান্ড ডাক্টাস আর্টেরিয়াসাস। ওকে, এতটুকু জানলে মোর দেন এনাফ, আপনি এইখান থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। এরপরে আর্চের পরে থাকে পাউস। পাউস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ কিছু জিনিস, চারটা পাউস। ফার্স্ট পাউস থেকে আসলে আমাদের অডিটরি টিউব অ্যান্ড মিডল এয়ার ক্যাভিটি, অডিটরি টিউব অ্যান্ড মিডল এয়ার ক্যাভিটি। ফার্স্ট প্যারেঞ্জিয়াল পাউস থেকে আসবে অডিটরি টিউব, মিডল এয়ার ক্যাভিটি। সেকেন্ড থেকে আসবে প্যালাটাইন টনসিল, পরীক্ষার জন্য ইনফিনিটি হলো থার্ড অ্যান্ড ফোর্থ। থার্ড থেকে আসবে ইনপিওর প্যারাথাইরয়েড অ্যান্ড থাইমাস, এটাই পরীক্ষা ভুল হয়। আর ফোর্থ থেকে আসবে সুপিরিয়র প্যারাথাইরয়েড, এখানে উল্টা, থার্ড থেকে আসে ইনপিওর প্যারাথাইরয়েড, ফোর্থ থেকে আসবে সুপিরিয়র প্যারাথাইরয়েড। তাহলে আমরা যদি বলি ফার্স্ট পাউচ থেকে আসবে আমাদের অডিটরি টিউব অ্যান্ড মিডল এয়ার ক্যাভিটি, ফার্স্ট পাউচ থেকে আসবে অডিটরি টিউব অ্যান্ড মিডল এয়ার ক্যাভিটি, সেকেন্ড পাউচ থেকে আসবে প্যালাটাইন টনসিল, থার্ড পাউচ থেকে আসবে আমাদের ইনপিওর প্যারাথাইরয়েড অ্যান্ড থাইমাস, ফোর্থ পাউচ থেকে আসবে সুপিরিয়র প্যারাথাইরয়েড। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আর একটা মাত্র ক্লেপ থাকে যেটা আমাদের এক্সটার্নাল এয়ার ক্যাভিটি তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নাল অডিটরি মিটাস তৈরি করে। তাহলে আমরা যদি বলি আর পাউচ ক্লেপ, মাত্র এক পেজ আপনাদের শীটে, 70-71 পেজ, কিন্তু পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে কয়টা আর্চ? 5টা আর্চ, 1 2 3 4 6। কোন আর্চের নার্ভ কম্পোনেন্ট কি, কোন আর্চের মাসল কম্পোনেন্ট কি, কার্টিলেজিনাস কম্পোনেন্ট কি আমরা পড়ে ফেললাম। পাউচগুলোর ক্ষেত্রে কোনটা থেকে কি আসছে, সুপিরিয়র প্যারাথাইরয়েড ফোর্থ আর্চ থেকে আসছে, ইনফিরিয়র প্যারাথাইরয়েড থার্ড আর্চ থেকে আসছে, এটা আমরা জেনে গেলাম, ক্লেপ সম্পর্কে জানলাম, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানে দেখেন আপনাদের পরের পেজে 73 পেজে এয়ারের ডেভেলপমেন্ট দেওয়া আছে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এত কিছু বাদ দিয়ে এয়ার কেন দিলেন? তারপরের পেজে টাং দেওয়া আছে, টাং কেন দিলেন? এয়ার আর টাঙ্গের সমস্যা কি? সমস্যা হলো এয়ার এবং টাং এই দুইটার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে। এই দুইটার, এই যে আপনি দেখেন 72-73 পেজে এয়ার এবং টাং দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এয়ার এবং টাং হলো আমাদের বডির একটা মাল্টি ডেভেলপমেন্টাল অর্গান। টাঙ্গের এবং এয়ারের ক্ষেত্রে এদের ডেভেলপমেন্টগুলো মাল্টিপল সোর্স থেকে হয় এবং ভ্যারাইটি। একটা টাং যদি আপনি চিন্তা করেন, আমি কঠিন করছি না, আপনারা যা সহজ করে বলার জন্য বলা, টাঙ্গের অ্যান্টিরিয়র 2/3 আসে হলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চ থেকে, ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, পোস্টেরিয়র 1/3 আসে হলো থার্ড আর্চ থেকে, মোস্ট পোস্টেরিয়র আবার আসে ফোর্থ অ্যান্ড সিক্সথ আর্চ থেকে, অর্থাৎ 1 থেকে 6 নাম্বার আর্চ সবাই তার কন্ট্রিবিউটর। এই কারণে তাদের নার্ভ অংশটুকুগুলো আলাদা। যেমন অ্যান্টিরিয়র 2/3 সাপ্লাই কে দেয়? অ্যান্টিরিয়র 2/3 যদি আমি চিন্তা করি, এখানে কর্ডা টিম্পানি সাপ্লাই দিচ্ছে, স্পেশাল সেন্সেশন। কেন কর্ডা টিম্পানি দেয়? কারণ কর্ডা টিম্পানি সেকেন্ড আর্চের নার্ভ। পোস্টেরিয়র 1/3 জেনারেল স্পেশাল সব সেন্সেশন গ্লোসোফ্যারেঞ্জিয়াল দেয়। কেন দেয়? কারণ গ্লোসোফ্যারেঞ্জিয়াল থার্ড আর্চের নার্ভ। এইরকম, ঠিক এয়ারও এরকম। এক্সটার্নাল অডিটরি মিটাস আসতেছে কোথা থেকে? ক্লেপ থেকে। মিডল এয়ার ক্যাভিটি কোথা থেকে আসছে? পাউচ থেকে। ইনার এয়ার কোথা থেকে আসছে মনে আছে? ওই যে সারফেস এক্টোডার্মের অটিক প্লেকর থেকে আসে। তাহলে এই জন্য বলা আর কি, এই জন্য পরীক্ষা এগুলো দেওয়া, এগুলো আপনাদের জাস্ট ব্রেইন হ্যামারিং করার জন্য, ব্রেইন স্টর্মিং করার জন্য, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আপনাদের এখানে কিছু কথা আছে যে ফেসের ডেভেলপমেন্ট, ফেসের প্যালেট। আমাদের ফেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে কিছু জিনিস একটু দেখবেন। এখানে কয়েকটা কথা আছে 74 পেজে, দেখেন আমাদের কিছু প্রমিনেন্স আছে, ফেসিয়াল প্রমিনেন্স অনুসারে আমাদের ফেসের ডেভেলপমেন্ট হয়। আমাদের ফোরহেড বা নেজাল পোর্শন এটা তৈরি হয় ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে। এই যে আমাদের চিক বা ম্যাক্সিলারি পোর্শন এটা তৈরি হয় ম্যাক্সিলারি পোর্শন প্রমিনেন্স থেকে। আর ম্যান্ডিবুলার বা অ্যাঙ্গেল অফ মাউথের থেকে নিচের অংশগুলো, এই অংশটা তৈরি হয় ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এটা আমাদের, এটা কেন এখানে দেওয়া? এটার কারণ এটা যখন আমাদের ডেভেলপমেন্টটা যখন এইখানে মেল ডেভেলপমেন্ট হয়, একটা আর্টস আমাদের প্রমিনেন্স যখন আরেকটা প্রমিনেন্সের সাথে মিলিত হয় না, তখন আমাদের ক্লেপ লিপ তৈরি হয়, ক্লেপ প্যালেট তৈরি হয়। এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার একটা ছোট জিনিস আছে যেটা আপনাদের পড়তে হবে, সেটা হলো নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্টটা আপনাদের পরীক্ষা পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া এমনিতেই তো এই অংশটা কঠিন, নার্ভাস নিউরো অ্যানাটমিটা কঠিন, তার উপর আবার নিউরাল টিউব ডিফেক্ট। না, আপনাদের কঠিন করতে হবে না। নিউরাল টিউব হলো, আমরা একটু আগে পড়ে আসছি, সারফেস এক্টোডার্মের দুইটা পার্ট, একটা হলো নিউরাল টিউব আর একটা হলো নিউরাল ক্রেস্ট। ওই যে নিউরাল টিউব যেটা ব্রেইন আর স্পাইনাল কর্ড তৈরি করে, সহজ করে বলছি, এই যে ব্রেইন আর স্পাইনাল কর্ড তৈরি করছে,
এই এই যে নিউরাল টিউবের দুইটা অংশ, একটা উপরের দিকে একটা নিচের দিকে, উপরের অংশটা তৈরি করতেছে ব্রেইন, নিচের লম্বা অংশটা তৈরি করতেছে স্পাইনাল কর্ড। যখন তাদের এই যে ব্রেইন আর স্পাইনাল কর্ড যখন নিউরাল টিউবটা তৈরি করে, তাদের যখন ক্লোজার হয় না, এই ক্লোজার যখন হয় না, তারা যখন ওপেন থাকে, তারা যখন ওপেন থাকে তখন সেটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট, সেটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট। এই যে নিউরাল টিউব ডিফেক্ট সম্পর্কে এখানে অনেকগুলো কথা আছে, আপনারা এগুলো খুব বেশি যে পড়বেন, খুব বেশি পড়ারও দরকার নাই। অ্যাজ এ হোল আমি আবারও বলছি যে এগুলো আমরা দেই, আপনাদের মেইন বই থেকে তুলে দেই, যাতে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়, যাদের বুঝতে সমস্যা হয় তারা এখান থেকে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনারা যদি দেখেন যে নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে কয়েকটা নাম একটু জানতে হবে শুধু। নিউরাল টিউব ডিফেক্ট যদি আমি চিন্তা করি, আমি সহজ করে বলি, দুইটা নিউরোপোর থাকে, দুইটা ছিদ্র থাকে, যেটার কারণে হয় উপরের দিকে থাকে ক্রেনিয়াল নিউরোপোর, নিচের দিকে থাকে কর্ডাল নিউরোপোর। উপরের দিকে থাকে ক্রেনিয়াল নিউরোপোর, নিচের দিকে কর্ডাল। ক্রেনিয়াল নিউরোপোর যেটা বা উপরের দিকে যেটা, সেটা আমরা ক্লোজ হয় 25তম দিনে, সেটা ক্লোজ হয় 25তম দিনে। আর নিচের দিকে যেটা কর্ডাল নিউরোপোর, সেটা ক্লোজ হয় আমাদের 27 বা 28তম দিনে। তো যখন উপরেরটা ক্লোজ হবে না, তখন এখানে কি হবে, গ্যাপ থেকে যাবে, গ্যাপ থেকে যাবে, ঠিক আছে? গ্যাপ থেকে যাবে, ধরেন কারো অ্যান্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ হচ্ছে না, তাহলে তার অক্সিপিটাল বোনসটা ক্লোজ হবে না, অক্সিপিটালটা গ্যাপ থেকে যাবে, এখান দিয়ে ব্রেনটা বের হয়ে আসবে, দিস ইজ এনকেফালোসিল। আবার ধরেন কারো স্পাইনাল কর্ড, কর্ডাল নিউরোপোরটা ক্লোজ হচ্ছে না, স্পাইনাল কর্ডটা এরকম আমাদের যে ভার্টিব্রাল স্পাইনাস প্রসেস সেটা এরকম ফাঁকা হয়ে আছে, তাহলে কি হবে, এর মাঝখান দিয়ে আমাদের ভিতরের স্ট্রাকচারগুলো, স্পাইনাল কর্ডের সাথে যে কাভারিং মেনিনজেস, এরা বের হয়ে আসবে। এটাকে আমরা বলি কি, মেনিনগোসিল, মাইলোমেনিনগোসিল। যখন শুধুমাত্র মেনিনজেস আসে তখন বলি মেনিনগোসিল, যখন মেনিনজেসের সাথে আমাদের স্পাইনাল কর্ড চলে আসে তখন আমরা বলি মাইলোমেনিনগোসিল। এই তো হয়ে গেল, আপনারা এগুলো জানেন, এগুলো না জানার মতো কিছু না, এগুলো খুব সোজা জিনিস, ঠিক আছে? বাট এইখান থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসছে, এজন্য আপনাদের শীটে এটা আমরা যোগ করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা বলি যে একদম শেষে আপনাদের একটা ছোট টপিকস আছে, ভার্নিক্স ক্যাজিওসা। এখন বলতে পারেন ভাই এটা কেন যোগ করছেন, এটা পরীক্ষা একবার আসছিল কোনো একটা পরীক্ষা, এই জন্য ভার্নিক্স ক্যাজিওসা যোগ করা হয়েছে, ঠিক আছে? ভার্নিক্স ক্যাজিওসা কোনো একটা রেসিডেন্সি পার্ট ওয়ান, যখনই কোনো পরীক্ষায় কোনো একটা প্রশ্ন দেখবেন, অনেক সময় আমরা যারা পার্ট ওয়ানের প্রিপারেশন নেই তারা বলি যে রেসিডেন্সিতে আসছে, এটা আমাদের আসবে না, আবার রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছে পার্ট ওয়ানে, এটা কখনো করা যাবে না। পার্ট ওয়ান রেসিডেন্সি যেই স্যাররা আমাদের প্রশ্ন করে, তারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় সেম স্যাররাই হচ্ছে। সেক্ষেত্রে যখন কোনো একটা টপিক কোনো একটা অংশে আসবে, আপনাকে এই টপিকটা পড়ে নিতে হবে, এটা চলে আসতে পারে, রিস্কে থাকা যাবে না। তো বার্নিক্স ক্যাজিওসা ওরকম একটা জিনিস, একটা বাচ্চা যখন জন্ম হয় তার বডিতে যেই চিজি ম্যাটেরিয়ালসগুলো থাকে, যেটা বাচ্চাকে সেভ করে, প্রোটেক্ট করে, লুব্রিকেশনটা করে, এটাকে আমরা বলি ভার্নিক্স ক্যাজিওসা, ঠিক আছে? এটা এখানে লেখা আছে, এটা মূলত সেবাম দিয়ে তৈরি হয়, সাথে কিছু স্লাফড ফিটাল যে স্লাফড সেলগুলো থাকে সেখান থেকে তৈরি হয়, ঠিক আছে? ম্যাক্সিমামলি মেইনলি এটা কম্পোনেন্ট ওয়াটার প্লাস কিছু লিপিড অ্যান্ড প্রোটিন কম্পোনেন্ট থাকে। একদম ইজি কথা, জাস্ট সবাই জানা আছে, একটু দেওয়া আর কি। তাহলে আমরা যদি বলি সিস্টেমিক এমব্রায়োলজিতে আমরা কি কি পড়লাম, আমরা হার্টের ডেভেলপমেন্টটা অসাধারণ সুন্দরভাবে পড়ার চেষ্টা করলাম, কোন অংশ থেকে কোন অংশটা আসবে, কিভাবে সেন্ট্রাল টু পেরিফেরাল সুন্দর করে অ্যাট্রিয়ামটা উপরে চলে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের ভেন্ট্রিকুলার অংশটা কে তৈরি করছে, অ্যাট্রিয়াল অংশটা তৈরি করছে, সেপ্টামটা কীভাবে ফর্মেশন হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে, কখন আমার বাচ্চার ভায়াবল হচ্ছে, কোন অংশ টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত সিরোগ্ল্যান্ডুলার স্টেজে কীভাবে হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল পর্যন্ত কীভাবে ক্যানালিকুলার স্টেজে হচ্ছে, আলটিমেটলি প্রিমিটিভ অ্যালভিওলাই কীভাবে আমাদের টার্মিনাল স্টেজে শুরু হচ্ছে, এবং ম্যাচিউর অ্যালভিওলাই কীভাবে অ্যালভিওলার পিরিয়ডে তৈরি হচ্ছে সেটা দেখলাম। গার্ড টিউবের ডেভেলপমেন্ট দেখলাম, তাদের রোটেশন দেখলাম, রোটেশন অনুসারে কীভাবে ভেন্ট্রাল এমব্রায়োনিক মেজেন্ট্রি হয়, ডর্সাল এমব্রায়োনিক মেজেন্ট্রি হয়, কোনটা কত ডিগ্রি রোটেশন করে, এটা আমরা পড়লাম। কিছু কনজেনিটাল অ্যানোমেলিজের কথা বললাম, আমরা অ্যানুলার প্যানক্রিয়াসের কথা বললাম, মেকেলস ডায়াবেটিকুলামের কথা বললাম, কিডনির ডেভেলপমেন্ট আমরা বললাম, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট বললাম, ফ্যারিঞ্জিয়াল আর্স পাউচ ক্লেপ পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে বললাম, ঠিক আছে? কিছু অ্যাটিপিক্যাল পড়া পড়লাম, এয়ার, টাং, এগুলো পড়লাম, ঠিক আছে? তো এই জায়গাগুলো যখন আপনারা পড়বেন, এই জায়গাগুলো পড়লে আপনাদের এর বাইরে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আসবে না, কোনো প্রশ্ন আসবে না। আপনারা যেটাই পড়বেন একটু কনসেপশন ক্লিয়ার রেখে একটু কনক্রিট পড়াশোনা, যাতে ওই টপিক্সের একটা ধারণা আপনার মাথায় ঢুকে যায়, ওই টপিক্সের একটা কনসেপচুয়াল ক্লিয়ারেন্স আপনার চলে আসে, তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা অ্যাজ এ হোল এমব্রায়োলজি থেকে আমরা কিন্তু অনেক কিছু সুন্দর করে পড়ে ফেললাম। এমব্রায়োলজি শুরুতে আমরা কি পড়লাম, প্লাসেন্টা, দেন ফিটাল সার্কুলেশন, তারপর খুব সুন্দর করে স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, ফার্টিলাইজেশন, দেন আমরা একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, তারপর আমরা অর্গান ডেভেলপমেন্টে চলে আসলাম, তারপর সিস্টেমিক এমব্রায়োলজিতে চলে আসলাম। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনার ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাছে একটা কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জায়গা তৈরি হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষার আগে পড়তে হবে, পরীক্ষার আগে আপনাকে নিউরাল কেস দেখে যাইতে হবে, প্যারামেজোনেপ্রিক মেজোনেপ্রিক ডাক দেখে যাইতে হবে, প্লাসেন্টা ফিটাল সার্কুলেশন অবশ্যই মাথা নিয়ে যাইতে হবে, ফিটাল সার্কুলেশনের ফিগারটা অবশ্যই আপনার মাথা ঢুকায় ফেলতে হবে, হার্টের ডেভেলপমেন্টটা পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যাবেন,
ফ্যারেঞ্জিয়াল আর্টস পাউস ক্লেব না দেখে পরীক্ষা হলে ঢুকবেন না, এই জিনিসগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এতটুকু যদি পড়েন, আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই করবেন, আমি চেষ্টা করব আমার জানা থাকলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন। আসসালামু আলাইকুম।